যদি না থাকে কেউ তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ। তো যদি না থাকে ইনশাআল্লাহ আমি করি। আর যদি এসেছে আসতেছেন আসতে ঠিক আছে আলহামদুলিল্লাহ। গুরু মানুষের এই দায়িত্বটা আপনি নেন ইনশাআল্লাহ। ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের ডাক্তার সায়েম কিছু তো বলছেন নাকি, প্রথম কি শুরু করবো না করবো? مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان এই ক্লাসটি হবে সেটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল মানে প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লিনিক্যাল পার্ট, ক্লিনিক্যাল মেডিসিন। যেটা আলোচনা করব সেটা হচ্ছে এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন, অর্থাৎ আমাদের অ্যাবডোমেনের যে প্রবলেম হলে কোন কোন সাইনগুলো একটি পেশেন্টের আমরা লক্ষ্য করব কিংবা চেক করব, সেই সব জিনিসগুলো নিয়ে আজ আলোচনা করব। এক্সামিনেশন অফ অ্যাবডোমেন, প্রথমে আমরা ইন্ট্রোডাকশনে আসছি। একটি পেশেন্ট যখন আমাদের কাছে আসলো, তার পুরো যে আমরা তার চেক আপ করবো, মেডিকেল হিস্ট্রি যে আমরা নেব, তার মেন্টাল সিমটমস, ফিজিক্যাল সিমটমস যেটা আমরা নেব, তো প্রত্যেকটা জিনিসেই আমরা সায়েন্স সিমটমস গুলো নেওয়ার যে একটা গুরুত্বপূর্ণ আমাদের আছে, সে নিয়ে এইসব আলোচনা করব। মেডিকেল হিস্ট্রি is an account of the event in the patient life that have relevant of the mental or physical health of the patient. Accurate information is essential before the undertaking the patient examination of abdomen. অর্থাৎ আমরা পেশেন্ট এক্সামিনেশন করার জন্য
পেশেন্টের কাছ থেকে আমরা কি করব, মেন্টাল ফিজিক্যাল সমস্ত জিনিস আমরা নেব, সেটা অ্যাকুরেট ইনফরমেশন নেব। অর্থাৎ ভুলভাল যদি ইনফরমেশন দিই তাহলে আমাদের একটা ভুলভাল আমাদের ডায়াগনোসিস হয়ে যাবে। তো অ্যাকুরেট আমরা নেওয়ার চেষ্টা করব। তো অ্যাবডোমেন প্রবলেম যদি আমাদের কাছে পেশেন্ট আসে, সব থেকে মোর কমন যেটা সিমটমস, যেটা না থাকলে হয় না, সেটা হচ্ছে পেন, অর্থাৎ পেটে ব্যথা থাকবেই। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর অ্যাবডোমিনাল প্রবলেম। পেটের সমস্যা থাকলে পেটের ব্যথা কিন্তু থাকেই। It is the most important as is different aspect of patient abdominal pain, so that the reasonable differential diagnosis can be formulated. অর্থাৎ আমাদের বিভিন্ন রকম যে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করব, সেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পেন। তো অ্যাবডোমেন এক্সামিনেশন যখন আমরা করব, তো আমরা কি কি দেখব? প্রথমে আমাদের কাছে পেশেন্ট এসে বলবে, ডাক্তারবাবু পেটে ব্যথা হচ্ছে, তো কোন জায়গাটা হচ্ছে, কিভাবে রেডিয়েশন হচ্ছে। অর্থাৎ আমাদের পেশেন্টরা সাধারণত 4টে পার্ট বলে, ডান দিকে, বাম দিকে, উপর দিকে, নিচের দিকে, আর ডান বাম, এরকম 4টা লোকেশনে বলে। কিন্তু আমাদের যে ডক্টর হিসেবে 6টা আমাদের পার্ট জানতে হবে। সেই এর আগে আমি ক্লাসে বলেছি, আজকে আবার বলবো পরে। তো ব্যথার যে লোকেশন, সেটা আমাদেরকে জানতে হবে কোন জায়গাটা বলছে। আর পেন অনেক সময় কি হচ্ছে, চেঞ্জেবল হয়, অর্থাৎ রেডিয়েশন এক জায়গা থেকে আর এক জায়গা শিফটিং করছে, সেই ক্যারেক্টারটা জানবো। ক্যারেক্টার অফ পেন, আমাদের ব্যথা অনেক রকমের ব্যথা আছে। সেটা হচ্ছে আমাদের ঘমসার ব্যথা, কিংবা কাটার মতন ব্যথা, কিংবা আমাদের টিসটিস করে ব্যথা, কিংবা জ্বালাপোড়া ব্যথা, কিংবা সবসময় একটা কনস্ট্যান্ট ব্যথা আমাদের লেগেই থাকছে, সেগুলো আমরা জানবো। টাইম অফ দ্য পেন, ব্যথাটা আমাদের কখন হচ্ছে সেটা আমরা ভালো করে পেশেন্টের কাছ থেকে জানবো। এক্সট্রাভেটিং অর এলিভেটিং অফ ফিচার্স, তার কোন ফিচার্স আছে কিনা সেটা জানবো। রিলেশন অফ দ্য ফুড ইনটেক, ব্যথা যে আমাদের হচ্ছে সেটা আমাদের খাওয়ার সঙ্গে সম্পর্ক আছে কিনা সেটা আমরা ভালো করে আমরা পেশেন্টের কাছ থেকে জানবো। রিলেশন টু দ্য ডিফেকেশন, তার পায়খানা কথা হচ্ছে কিনা, পায়খানার সঙ্গে অর্থাৎ পটের সঙ্গে, স্টুলের সঙ্গে কিসের সঙ্গে সম্পর্ক আছে। এখানে যদি আমাদের কজের যায় কিংবা বেশি হয়, তাহলে আমাদের পেটের সমস্যা থাকে, সেই সম্পর্কগুলো আমরা জানবো। ইম্পর্ট রিলেটেড সিম্পটমস ফাইন্ড ইন পেশেন্ট উইথ অ্যাবডোমিনাল পেন। আর কি কি থাকে আমাদের? জ্বর থাকতে পারে, কিংবা জ্বরের সাথে কাঁপুনি থাকতে পারে, কোনো সোয়েট, প্রচন্ড ঘাম থাকতে পারে ডিউরিং পেন, বমি বমি ভাব থাকতে পারে, বমি হয়েও যায়, এরকম একটা আমাদের থাকছে। ওয়েট লস, ওয়েট লস হচ্ছে, তার ওয়েটটা বাড়ছে না। চেঞ্জ ইন বায়োল হ্যাবিট, অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাস কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এভিডেন্স অফ জিআই ব্লাড লস, অর্থাৎ পেটের প্রবলেমের জন্য কি হচ্ছে, আমাদের যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট আছে, ব্লাড লস হচ্ছে, অর্থাৎ হেমাটোমেসিস, মুখ দিয়ে কি হচ্ছে, রক্ত বেরোচ্ছে, তার জন্য কি হচ্ছে, আমাদের ব্লাড লস হচ্ছে। মেলিনা, পায়খানার সঙ্গে যদি আমাদের কালো পায়খানা যদি হয়, অ্যানাস যদি ব্লিডিং হয়, সেক্ষেত্রে আমাদের ব্লাড লস হচ্ছে, সেটা আমরা জানবো। অ্যান্ড হেমোকেকিয়া or occult loss, এইসবগুলো আমরা জানবো। ফিজিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন আমরা কি করব? Patient examination of the abdomen, patient examination of the abdomen must be performed in an organized, systematic fashion in order to yield accurate or consistent result. অর্থাৎ আমরা প্রত্যেকটা অর্গান যেটা আছে সেটা অর্গানটা দেখবো। প্রত্যেকটা সিস্টেমিক যে আছে, আমাদের লিভার, আমাদের প্যানক্রিয়াস, স্প্লিন, আরো কিডনি, প্রত্যেকটা সিস্টেম আছে, সেগুলো আমরা অ্যাকুরেট এবং অ্যাকুরেট ভাবে আমরা সেটাকে আমরা ডায়াগনোসিস করবো, জানবো, এবং তার কনসিস করে তার আমরা রেজাল্ট করবো। পেশেন্ট শুড বি প্রপারলি প্রিপেয়ার্ড, অর্থাৎ আমরা এক্সামিনেশন করার আগে পেশেন্টকে আমরা ভালোভাবে প্রিপারেশন করবো। অর্থাৎ আমাদের যে এক্সামিনেশন টেবিল আছে, এক্সামিনেশন টেবিলে
পেশেন্টকে ভালোভাবে চেক করার জন্য পেশেন্টকে কি করবো, সুপাইন পজিশনে অর্থাৎ চিত হয়ে শুয়ে যেতে বলবো। আর পেশেন্ট গুলো রিল্যাক্স, আমি তো ওই সেজন্য কোনো সেপ্টেম্বরে আসছি, আমার ভাড়া ইতস্তত না করে, trapped with a hand at the side or cross of the chest. Quiet room, একদম শান্তভাবে থাকতে হবে, টেম্পারেচার থাকতে হবে, রিল্যাক্স এবং কনফিডেন্ট এক্সামিনার এবং যে আমাদের ডাক্তারবাবু আছেন, ফিজিশিয়ান ডাক্তারকে, তাকে একটা তার কনফিডেন্স থাকতে হবে চেক করার জন্য। এগুলো আমাদের একটা প্রিপারেশন নিতে হবে পেশেন্টকে এক্সামিনেশন করার জন্য। পেশেন্টকে আমরা যদি এক্সামিনেশন করি, চারটা জিনিস আমরা দেখবো। প্রথমে আমরা দেখবো ইন্সপেকশন করবো, অর্থাৎ অবজারভেশন। পেটে যে আমরা কোনো দাগ চিহ্ন আছে কিনা আমরা চোখের মাধ্যমে যেটা দেখবো সেটা হচ্ছে ইন্সপেকশন আর অবজারভেশন। পালপেশন, পালপেশন অর্থাৎ পেশেন্টের অ্যাবডোমেনে টাচ করে আমরা পরের স্লাইডে দেখে আপনাদের বোঝাবো ইনশাআল্লাহ। পেশেন্টকে টাচ করে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের পালপেশন। পারকাশন অর্থাৎ দুই হাত আমরা দিয়ে এক হাত দিয়ে আমরা চাপ দেবো এবং তার সেই হাতের উপর আমরা যখন একটা সাউন্ড ইয়ে করবো, চাপ দেবো এবং তারপরে সেটাকে আমরা কোনো অ্যাবডোমেনে কোনো সাউন্ড আছে কিনা সেটা আমরা জানবো। অসকালটেশন আমার ইচ্ছার মাধ্যমে আমরা অয়েল মুভমেন্টটা ঠিক হচ্ছে কিনা সেটা আমরা জানবো। এইসব জিনিসগুলো আমাদের মাস্ট করতেই হবে। ইন্সপেকশন, পালপেশন, পারকাশন এন্ড অসকালটেশন এগুলো মাস্ট আমাদের করতেই হবে ডিউরিং এক্সামিনেশন অফ অ্যাবডোমেন অফ দ্য পেশেন্ট। এবারে যে ক্লিনিক্যাল সাইন, আমরা যদি প্রথমে যে পেশেন্টকে আমরা যখন আসবে তখন আমরা তাকে কি বলবো, বেডে রেস্ট পজিশনে থাকতে বলবো এবং তার ক্লিনিক্যাল সাইনগুলো আমরা প্যাথোলজিক্যাল কি চেঞ্জ আছে সেটা আমরা জানবো। তো প্রথমে আমরা জানবো তার এজ কি, পেশেন্টের এজ কত। এজ হিসাবে অনেক সময় আমাদের রোগ হয়, কিছু কিছু রোগ আছে যেমন আমাদের চাইল্ডে হয়, যেমন আমাদের কিছু যেমন বাচ্চাদের সর্দি কাশি জ্বর সবসময় লেগে থাকে এরকম একটা আছে। তারপরে হয়তো কিছু বাচ্চাদের আছে মানে বাচ্চাদের ওই প্রবলেম গুলো হয়। তারপরে একটু যখন বড় হলো অ্যাডোলেসেন্ট এজ, ওই অ্যাডোলেসেন্ট এজে ওই প্রবলেম গুলো হয়, কিছু কিছু রোগ আছে। তারপরে কিছু আছে ইয়াঙ্গার এজে হয়, তারপরে কিছু আছে মানে মধ্যম মাঝখানে যেটা আছে সেই এজে হবে, তারপরে হয়তো ওল্ডার এজ 60 পার হয়েছে এই এজে হবে। তবে যদি গ্যাস্ট্রিক প্রবলেম হয়, এখানে যেহেতু আজকে আমরা অ্যাবডোমেন নিয়ে আলোচনা করবো, তবে গ্যাস্ট্রিক যদি প্রবলেম হয় তাহলে সেটা হচ্ছে কি আমাদের ইয়াঙ্গার পেশেন্ট মোর লাইকলি টু হ্যাভ ডায়াগনোসিস সাজ এ ইনফ্লামেটরি বয়েল ডিজিজ। যদি আমাদের খুব ইয়াঙ্গার থাকে তাহলে তারপরে সেটা আমরা এজ দেখে বুঝতে পারি তার গ্যাস্ট্রিক কোনো একটা প্রবলেম আছে, অর্থাৎ ইনফ্লামেটরি বয়েল ডিজিজ একটা আছে। আর যদি খুব ওল্ডার এজ হয় অ্যাবভ 60 তাহলে আমরা ভাবো তার ক্রনিক লিভার ডিজিজ, অর্থাৎ ক্রনিক লিভার ডিজিজ অর্থাৎ ক্রনিক লিভারের কোনো একটা সমস্যা কিংবা তার ম্যালিগনেন্সি কিছু একটা হয়েছে, এরকম একটা আমরা ধারণা করে নেব। তাহলে এই যে একটা আমাদের ফ্যাক্টর। অবভিয়াস স্কার, তার পেটে কোনো, যখন আমরা পেশেন্টকে এক্সামিনেশন করতে শুরু করব তো ভালো করে দেখে নেব তার পেটে কোনো আগে কোনো অপারেশন হয়েছে কিনা, তার কোনো কাটার চিহ্ন দাগ আছে কিনা, কোনো চিহ্ন আছে কিনা, সেই আমরা প্রথমে সেটাকে ভালোভাবে দেখে নেব। তার প্রিভিয়াসলি কোনো অ্যাবডোমিনাল অপারেশন হয়েছে কিনা সেটা আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করব এবং আমরা আমাদের ডাক্তারের চোখের মাধ্যমে সেটা আমরা দেখে নেব। অ্যাবডোমিনাল ডিস্টেনশন অর্থাৎ পেটটা যখন খুলে যাচ্ছে, কেন খুলছে সেটা আমরা জানবো। তো may suggest the presence of ascites or underlying bowel obstruction। যদি আমাদের এখানে কনস্টিপেশন হয় কিংবা bowel যদি আমাদের যে ব্লাড ডিস্টেনশন আছে কিংবা স্মল ডিউডিনাল যে কোনো একটা জায়গায় যে অবস্ট্রাকশন হয়, এর আগে আমি ক্লাস করেছি ওটা নিয়ে, আমি যদি অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে আমাদের অ্যাবডোমেনটা ডিস্টেনশন। এরকম ধরনের আমাদের এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অ্যাসাইটিস or ডিস্টেনশন অফ অ্যাবডোমেন, এর টার্মটা হচ্ছে আমরা অ্যাবডোমিনাল ডিস্টেনশন কিংবা ডিস্টেনশন অফ অ্যাবডোমেন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন বলা হয়। অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকলে আমরা প্রথমেই গেস করে নেব অ্যাসাইটিস হয়েছে কিংবা কোনো একটা অবস্ট্রাকশন আছে কিংবা
ভেতরে তার কোনো যে অর্গান গুলো আছে, লিভার, স্প্লিন কিংবা আমাদের প্যানক্রিয়াস, সেগুলো কোনো একটা এনলার্জ হয়েছে। ডিস্টেনশন, কজ অফ অ্যাবডোমিনাল ডিস্টেনশন আমরা কি থেকে হতে পারে? ওভার ইটিং, যদি বেশি পরিমাণে আমরা যদি খাই তাহলে কি হবে, একটা আমাদের অ্যাবডোমেনটা পুরোটা ফুলে যেতে পারে। কিংবা ইরিটেবল বাউল সিনড্রোম, অর্থাৎ পেটে যদি অসুখ হয়, অর্থাৎ প্রচুর পরিমাণে যদি গ্যাস হয়ে যায়, গ্যাস্ট্রাইটিস হয়ে যায়, তাহলে তার কি হবে, পেটটা ফুলে যাবে। আর একটা কি হতে পারে, কনস্টিপেশন। এগুলো সব থেকে মোর কমন অ্যাবডোমিনাল ডিস্টেনশনের। আরো আমাদের কাজ আছে, যদি আমাদের এপিগ্যাস্ট্রিয়াম রিজনে যদি আমাদের ডিস্টেনশন হয়, তাহলে কি আমরা কি অনুমান করতে পারি? ডিউডিনাল অ্যাক্টাসিয়া, এগুলো আলোচনা করা যাবে পরে। আমরা এই সব রোগগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। অ্যাবডোমিনাল অ্যাক্টাসিয়া, পাইলোরিক ডিস্টেনশন, ম্যাল অ্যাবজর্পশন, অর্থাৎ আমাদের যে খাবারগুলো আছে সেটা আমাদের কি হচ্ছে, ঠিক মতন মানে ইয়ে হচ্ছে না, রোটেশন হচ্ছে না, ম্যাল রোটেশন, গ্যাস্ট্রিক এপিগেশন, মেজর, এইসব যদি রোগ থাকে তাহলে কি হবে, আমাদের এপিগ্যাস্ট্রিয়াম রিজনে ডিস্টেনশন হবে। এবার হচ্ছে আমাদের যে ফ্রাঙ্ক রিজন, অর্থাৎ আমাদের যে কিডনি আছে সেই প্রবলেমগুলো, ওইখানে যে যদি আমাদের ডিস্টেনশন হয়, অর্থাৎ চলে যায়, তাহলে আমাদের কি প্রবলেমগুলো হতে পারে? উইলস টিউমার, হাইড্রোনেফ্রোসিস, অর্থাৎ কিডনি যদি ফুলে যায়, মাল্টিসিস্টিক কিডনি, যদি কিডনিতে মানে অনেকটা ধরনের সিস্ট থাকে তাহলে সেরকম হতে পারে। পলিসিস্টিক কিডনি, অর্থাৎ একই কথা, মাল্টিসিস্টিক কিডনি আর পলিসিস্টিক কিডনি সব একই কথা এগুলো। নিউরোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা হচ্ছে আমাদের নার্ভ সেলগুলোতে যদি টিউমার থাকে বড় ধরনের, এটা হচ্ছে নিউরোব্লাস্টোমা। রেনাল ভেন থ্রম্বোসিস এবং আর হচ্ছে অ্যাড্রিনাল হ্যামারেজ, এইসব কারণে আমাদের ফ্রাঙ্ক রিজন হতে পারে। আপার রাইট আপার কোয়াড্রেন্ট এরিয়াতে যদি আমাদের ডিস্টেনশন হয়, ফুলে যায়, তাহলে কি রোগ হতে আমরা গেস করতে পারি? সেটা হচ্ছে আমাদের কোডল কোলেডোচাল সিস্ট, কোলেডোচাল সিস্ট কিংবা হেপাটোমেগালি, হেপাটিক টিউমার, হাইড্রোপ অফ দা গোল ব্লাডার, অর্থাৎ গোল ব্লাডারে যদি আমাদের বেশি পরিমাণে যদি আমাদের জল জমে যায়, সেক্ষেত্রে আমাদের এইসব কারণে আমাদের ডিস্টেনশন একটা হবে। লেফট সাইডে যদি হয় স্প্লিনোমেগালি কিংবা স্প্লিনিক একটা সিস্ট, স্প্লিনটা যদি খুব বড় হয়, বড় হয়ে যাবে, আর স্প্লিনে সিস্ট হয়, তাহলে আমাদের লেফট সাইডে আমাদের ফুলতে পারে। রাইট লোয়ার কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে ওভারিয়ান মাস, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে হবে, মহিলাদের ক্ষেত্রে ওভারিয়ান মাস কিংবা ওভারিয়ান সিস্ট, ইন্টারসেপশন, অ্যাপ্লিকেন্ট অ্যাবসেস, ব্রোঞ্জ ডিজিজ, ফেকাল মাস। লোয়ার কোয়াড্রেন্টে যদি থাকে, এগুলো এটা আগেই দেখাতে হতো, যে ওভারিয়ান মাস, ফেকাল মাস, হাইড্রোগ্যাস্ট্রিয়াম, যদি রিজনে আমাদের হাইপোগ্যাস্ট্রিয়াম রিজনে যদি ডিস্টেনশন হয়, তাহলে কোন কোন রোগগুলো আমরা অনুমান করতে পারি? সেগুলো হচ্ছে হাইড্রোমেট্রোকোলাপস, হেমাটোকোলাপস, ফেকাল মাস, স্টোমা, and obstruction bladder, ইউরাচাল সিস্ট, এই সবগুলোর জন্য আমরা হাইপোগ্যাস্ট্রিক রিজনটা ডিসকাশন হবে। আরো এবার ক্লিনিক্যাল সাইন যদি আমরা পাই, তো যাই হোক, এবার আসি প্যালোর আমরা কখন দেখতে পাবো? প্যালোর মানে হচ্ছে আমাদের ফ্যাকাসে, যদি আর কি পেশেন্টের আমরা দেখতে পাই তার মুখটা ফ্যাকাসে হয়ে গেছে, তখনই আমরা বলবো সেটা তার ডিউটি এনিমিয়া। এনিমিয়ার জন্য আমরা তাকে দেখবো তার মুখটা ফ্যাকাসে হয়ে গেছে। যখনই দেখবো তার প্যালোর অফ দ্য স্কিন, স্ক্লেরা কিংবা ফেস অর নেল, এইসব জায়গায় যখন আমরা দেখতে পাবো তার প্যালোর হয়ে গেছে, তখন সেটা বলবো আমরা এনিমিয়া। এনিমিয়ার জন্য তার সে প্যালোর হয়েছে। তো এনিমিয়া যদি হয়, পেটের কি সিমটমস গুলো আমরা অনুমান করতে পারি? গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লিডিং আর ম্যাল নিউট্রিশন যদি হয়, তাহলে হবে এই এনিমিয়ার জন্য আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লিডিং, অর্থাৎ পেটের কারণে কোনো একটা ব্লিডিং হয়েছে,
তখন পেশেন্টকে আমরা ভাববো যে আপনার অতিরিক্ত হেমারেজের জন্য আপনার ব্লাড লস হয়েছে, যার জন্য আপনার এনিমিয়া হয়েছে, অর্থাৎ তার ফেসটা পেল হবে। কিংবা সে যদি দীর্ঘদিন ধরে সে ঠিক মতন খাওয়া দাওয়া করছে না, অপুষ্টি হয়ে গেছে, ম্যাল নিউট্রিশন হয়ে গেছে, তখন সে কি হবে, মুখটা ফ্যাকাশে দেখতে হবে। It should be noted that the healthy individual may have the pale complex minimum of color. এবার আছে জন্ডিস। জন্ডিসটা হচ্ছে আমাদের yellowish or greenish pigmentation of the skin and whitish of the eye due to high bilirubin level. আমাদের নরমাল বিলিরুবিন লেভেল হচ্ছে 1.2 পর্যন্ত হচ্ছে নরমাল বিলিরুবিন। তার থেকে যদি আমাদের বেশি পরিমাণে আমাদের বিলিরুবিন লেভেলটা বেশি হয়, তাহলে কি হবে, আমাদের জন্ডিস ফর্ম করবে। তখন কি হবে, উপরে যে পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের yellowish pigmentation of the face, sclera or others eye, এইসব জায়গাটা কি হচ্ছে, আমাদের হলুদ বর্ণ ধারণ করছে। হলুদ বর্ণ হলে আমরা ভাববো এটা কমলা হয়েছে, অর্থাৎ জন্ডিস হয়েছে। জন্ডিস কেন হয়, আমাদের যদি লিভার প্রবলেম হয়, অ্যাকুট হেপাটাইটিস অর লিভার সিরোসিস অফ লিভার, কোলঞ্জাইটিস অর প্যানক্রিয়াটিস ক্যান্সার, এইসব কারণে কিন্তু আমাদের জন্ডিস হয়। আরো আমাদের জন্ডিস আছে, এটা হচ্ছে কি কারণে আমাদের জন্ডিস হয়, অ্যাকুট ইনফ্ল্যামেটরি লিভার ডিজিজ, ইনফ্লামেশন অফ দ্য বাইল ডাক্ট। আমাদের যদি বাইল ডাক্টটা ইনফ্লামেশন হয়, তখন আমাদের একটা জন্ডিস হয়। অবস্ট্রাকশন অফ দ্য বাইল ডাক্ট, আমাদের বাইল ডাক্টটা যদি বন্ধ হয়ে যায়, তখন আমাদের কিন্তু একটা জন্ডিস হবে। হেমোলাইটিক অ্যানিমিয়া যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ইনক্রিজ বিলিরুবিনটা পরিমাণটা বেড়ে যায়। এই সব কারণে আমাদের কিন্তু জন্ডিস ফর্ম করে। আর একটা হচ্ছে গিলবার্ট সিনড্রোম। গিলবার্ট সিনড্রোমের ক্ষেত্রেও আমাদের কিন্তু বিলিরুবিন পরিমাণটা বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা জন্ডিস দেখতে পাবো। This is an inherited syndrome. They are impaired the ability of enzyme to process the excretion bile. গিলবার্ট সিনড্রোম এই সব কারণে কিন্তু আমরা জন্ডিসটা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এই জন্ডিস, yellowish discoloration of the sclera, সেটা হচ্ছে জন্ডিস। তো লিভার প্রবলেমের জন্য এগুলো বেশি হয়। এবার আসি হাইপার পিগমেন্টেশন। হাইপার পিগমেন্টেশনটা কি, যখন আমাদের বডিতে টু মাচ আয়রন অ্যাবজর্ব ইন লিভার, হার্ট অর কিডনি, লিভার, হার্ট অর প্যানক্রিয়াস, এইসব জায়গাতে টু মাচ আমাদের বেশি পরিমাণে আয়রনটা কি হচ্ছে, জমে যাচ্ছে। জমে যাওয়ার জন্য কি হচ্ছে, একটা হাইপার পিগমেন্টেশন তৈরি হচ্ছে। সেটা হচ্ছে ব্রোঞ্জিং অফ দ্য স্কিন, skin associated with হেমোক্রোমাটোসিস। হেমোক্রোমাটোসিসটা কি জিনিস, এই যে দেখতে পাচ্ছেন কালো 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 একটা, এই যে নিচে যে পিকচারটা দেখতে পাচ্ছেন তো আপনারা, কালো কালো যে মুখের মধ্যে একটা দাগ দাগ দেখতে পাচ্ছেন, এত পরিষ্কার মুখ ছিল, এই পরিষ্কার মুখে দেখতে পাচ্ছেন কালো 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 দাগ, এটাই হচ্ছে আমাদের। তো এটার নাম হচ্ছে হেমাটোক্রোমাটোসিস। এটা কেন হয়েছে, আমাদের বডিতে বেশি পরিমাণে আয়রন জমছে। যেসব খাবারগুলো আমাদের, যেসব ফুডে আয়রন পরিমাণে বেশি আছে, সেই আয়রন পরিমাণ খাওয়ার জন্য আমাদের আয়রনটা অ্যাবজর্ব হচ্ছে কোথায়, সেটা লিভারে, কিংবা আমাদের হার্টে, কিংবা আমাদের প্যানক্রিয়াসে জমে যাওয়ার জন্য স্কিনে ফুটে উঠছে কালো কালো একটা বাদামি কালারের একটা মুখের দাগ। সেটা হচ্ছে আমাদের হাইপার পিগমেন্টেশন। যখনই আপনি একটা ফেসে দেখতে পেলেন এরকম একটা কালো কালো দাগ, হয়তো রোগী আপনাকে জিজ্ঞাসা করবে, স্যার কেন এটা হয়েছে, তখন আপনি বলতে পারবেন এটা লিভারের প্রবলেম, কিংবা হার্টের প্রবলেম, কিংবা প্যানক্রিয়াসের প্রবলেম যেটা হয়েছে। এটা কেন হয়, বেশি পরিমাণে আপনার বডিতে আয়রন জমার জন্য। Too much iron can be lead to life-threatening condition such as the liver disease or heart problem or diabetic. এইসব কারণে কিন্তু আমাদের হাইপার পিগমেন্টেশনটা বেশি হয়। অ্যাবডোমেন প্রবলেমের জন্য, লিভার প্রবলেম,
সবথেকে বেশি, তারপরে হচ্ছে হার্ট প্রবলেম এন্ড ডায়াবেটিস, এইসব কারণে কিন্তু আমাদের হাইপার পিগমেন্টেশন বেশি হয়। তাহলে আপনি মুখ দেখে বলে দিতে পারবেন কি রোগ, মুখ দেখে বলে দিতে পারবেন আপনার কি রোগ হয়েছে। এবার আছে এডিমা। এডিমা তো মানে ভাস্ট জিনিস, এডিমার জন্য প্রচুর আমাদের প্রচুর প্রবলেমের জন্য আমাদের এডিমা হয়। এডিমাটা কি জিনিস? Typically presents as the swelling of lower limb, যখনই আমাদের পাটা ফুলে যায় এবং হাত দিয়ে যদি আমরা জোরে টিপি তাহলে কি হবে, হাতটা বসে থেকে যাবে। যদি আমাদের অ্যাবডোমেন ফুলে তখন আমরা ভাববো সেটা অ্যাসাইটিস হয়েছে। যদি আমাদের পায়ের প্রবলেম ফুলে তাহলে আমরা ভাববো সেটা কিডনি প্রবলেম কিংবা লিভার প্রবলেমের জন্য আমাদের হয়েছে। তো লিম্ব যদি বেশি ফুলে সাধারণত আমাদের কিডনি প্রবলেম কিংবা হার্টের প্রবলেম বেশি হয়। আর পেট যদি ফুলে তাহলে আমরা অ্যাসাইটিস অর্থাৎ লিভার প্রবলেম, সিরোসিস অফ লিভার, এইসব কারণে বেশি হয়। ক্যাচেক্সিয়া, ক্যাচেক্সিয়াটা কি জিনিস? এডিমার জন্য কি আর কোনো সিম্পটমস আছে? ক্যাচেক্সিয়া, ক্যাচেক্সিয়াটা কি জিনিস? Ongoing muscle loss that not entirely reverse the nutritional supplements, অর্থাৎ একটি লোক পুরো খাওয়া দাওয়া করার সত্ত্বেও সে কি হচ্ছে গায়ে লাগছে না, যার জন্য কি হয়েছে একদম শুকিয়ে গেছে, টু মাছ শুকিয়ে গেছে, একদম হাড় মাংস মাংস টাংস সব শুকিয়ে গেছে, পুরো হাড়টি দেখা যাচ্ছে। এরকম কন্ডিশন যখন দেখতে পাবেন, এটা দেখতে পাচ্ছেন পাশের নিচের ছবিটা, এটা এরকম কন্ডিশন দেখলে সেটার নাম হচ্ছে ক্যাচেক্সিয়া। ক্যাচেক্সিয়া কমনলি আমাদের কখন বেশি দেখতে পাবো? যখন কোনো ভারী ধরনের কোনো রোগ হবে, অর্থাৎ ম্যালিগন্যান্সি, এরকম ধরনের কোনো একটা রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে কিংবা বড় ধরনের টিবি হয়েছে বডিতে, তখনই ক্যাচেক্সিয়া আমার পেশেন্ট দেখতে পাবো। প্যানক্রিয়াটিক ডিজিজ কিংবা বয়ল ডিজিজ এইসব ক্ষেত্রে ক্যাচেক্সিয়া হয়। স্টোমাকে যদি ক্যান্সার থাকে সেক্ষেত্রেও হয়। আর যদি আমাদের অ্যাডভান্স স্টেজ লিভার ফেল হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা ক্যাচেক্সিয়া পেশেন্ট আমরা দেখতে পাবো। যখনই আমরা ক্যাচেক্সিয়া দেখতে পাবো তখনই ভাবতে পারি আমরা টিবি হয়েছে কিংবা ম্যালিগন্যান্সি কোনো একটা রোগ হয়েছে কিংবা আমাদের বয়ল ডিজিজ, স্টোমাকে ক্যান্সার, অ্যাডভান্স লিভার ফেল, এইসব কথা আমরা গেস করব। হার্নিয়া, হার্নিয়া তো আমরা আরো বড় করে ডিটেলস বলবো পরে। তবে যখনই কোনো একটা জায়গাতে পেশেন্টকে আমরা কি করে হার্নিয়া আমরা চেক করব? পেশেন্টকে আপনি এক্সামিনেশন টেবিলে শুয়ে দিলেন, শুয়ে দিয়ে জোরে হাসতে কিংবা কাশতে বলবেন, জোরে হাসতে কিংবা কাশতে বলবেন। এইসব লুজ পয়েন্ট আছে কিংবা লুজিং পয়েন্ট আছে সেখানে কি হবে, ফুলে উঠবে। অর্থাৎ যেমন ধরুন আপনার আম্বিলিকাল হার্নিয়া অর্থাৎ নাভির কাছে ফুলে উঠলো, তাহলে কি হচ্ছে নাভির কাছ থেকে কিছু আমাদের ওমেন্টাম আর পেরিটোনিয়াম আর জেজুনাম ইলিয়াম যেসব যে আছে আমাদের, ওগুলো কি হচ্ছে ওই লুজিং পয়েন্ট দিয়ে আমাদের তেলে বেরিয়ে আসছে। কখন? যখন জোরে কাশছে কিংবা জোরে হাসছে তখন। কিংবা যদি আমাদের ইনসেশনাল হার্নিয়া যদি থাকে, অর্থাৎ এর আগে প্রিভিয়াসলি একটা অপারেশন হয়েছিল, ওই জায়গাটা লুজিং হয়ে গেছে, তাহলে ওখান থেকে কি হচ্ছে আমাদের পেরিটোনিয়াম, ওমেন্টাম আর কোনো একটা পার্টস আমাদের লুজিং এরিয়া দিয়ে বেরিয়ে আসছে। কিংবা ইঙ্গুইনাল হার্নিয়া মোর কমন, কিংবা ফিমোরাল হার্নিয়া খুব কমন। তো ওই যে জায়গাটা লুজিং আছে, লুজিং পয়েন্ট আমাদের কি হচ্ছে ওই ওপেনিং এরিয়া দিয়ে আমাদের কিছু আমাদের পেরিটোনিয়াম জিনিসগুলো বেরিয়ে আসছে, ফুলে উঠছে, তখন আমরা বুঝে যাবো হার্নিয়া। তো হার্নিয়া নিয়ে পরে আমি আলোচনা করবো আরো। এটা এটা মানে এখন আমরা দেখছি সবই এগুলো হচ্ছে ইন্সপেকশন। যখন প্যালপেবল করতে যাব তখনই আমি আবার হার্নিয়া নিয়ে আলোচনা করছি পরের স্লাইডগুলোতে। এবার দেখবো আমরা হাত, মানে আমরা হ্যান্ডকে কি করবো, পেশেন্টের হ্যান্ড আমরা ইন্সপেকশন করব। আমরা যদি হ্যান্ডকে ভালোভাবে ঠিক মতন দেখি সেক্ষেত্রেও আমরা গেস করতে পারবো কিছু রোগ। যেমন যদি আমরা হাতের আমরা ফ্যাকাশে দেখতে পাই তাহলে আমরা গেস করবো কি তার হাতটা এনিমিয়া হয়েছে। অর্থাৎ এনিমিয়া প্রবলেমের জন্য কি কি হতে পারে, আগেও বললাম কোন ম্যালিগন্যান্সি কোনো একটা রোগ হয়েছে,
অর্থাৎ আমাদের অ্যাবডোম স্টোমাক দিয়ে কোনো একটা ব্লিডিং হচ্ছে, ব্লিডিং লস হয়ে যাওয়ার ব্লিডিং হচ্ছে, তার জন্য কি হচ্ছে আমাদের হিউজ পরিমাণে ব্লাড লস হচ্ছে। বিশেষ করে ক্যান্সার মতো রোগে যদি আমাদের থাকে তাহলে কি হবে, আমাদের স্টোমাকে যদি ক্যান্সার থাকে তাহলে আমাদের ব্লাড লস হওয়ার পরে আমাদের হার্টটা এনিমিয়া হতে পারে, কিংবা বড় ধরনের কোনো একটা আমাদের গ্যাস্ট্রাইটিস না ব্লিডিং হচ্ছে, কিংবা ম্যাল নিউট্রিশন আছে দীর্ঘদিন না খাওয়ার জন্য হাড়টা ফ্যাকাসে হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা গেস করতে পারি তার কেস ইজ এনিমিয়া। এনিমিয়া হলে আমাদের ভাববো কোনো ম্যালিগন্যান্সি অর গ্যাস্ট্রাইটিস ব্লিডিং, কোনো একটা ব্লিডিং পয়েন্ট আছে, সেটা হতে পারে হেমোপ্যাসিস অর হতে পারে মেলিনা আদার্স অর ম্যাল নিউট্রিশন। এবার আসি আমি পালমার এরিথেমা, অর্থাৎ আমাদের কি হচ্ছে, ছবিটা দেখতে পাচ্ছেন, পরিষ্কার ছবিটা দেখতে পাচ্ছেন, হাড়টা কি হচ্ছে, লাল হয়ে আছে, অর্থাৎ রেডনেস ইনভলভিং দ্য হিল অফ দ্য পাম দ্যাট ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য। তাহলে এটা কেন হতে পারে, যখনই আমরা একটা বলবো কি আপনি হাত ধরে দেখান, এটা পুরো লাল হয়ে গেছে, অর্থাৎ আমাদের আর বেশি পরিমাণে এখানে জমছে। কেন এটা হয়, এটা যখনই দেখবেন তখনই ভাববেন এটা কোনো একটা লিভার সংক্রান্ত কোনো একটা ব্যাপার, ক্রনিক লিভার ডিজিজ একটা আছে, যার জন্য এরকম একটা সিমটমস আপনি দেখতে পাচ্ছেন। তখন বুঝে গেলে পালমার এরিথ্রোমা এটা। আর নরমালি এটা দেখতে পাওয়া যায় ডিউরিং প্রেগন্যান্সি, যখন প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে ভাববেন এটা পুরো হাঁটা লাল হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই। আর এমনি যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে লিভার ডিজিজ আমরা গেস করবেন। এবার আসি নেল। নেলের ক্ষেত্রে কি আমরা ইন্সপেকশন করব, যদি আপনি আঙুলটা দেখান, পুরো হাঁটা দেখান, এবার দেখাতে গিয়ে দেখছে আপনি কি দেখতে পেলেন, একটা স্পুন শেপ নেল দেখতে পেলেন, স্পুন শেপ নেল দেখতে পেলেন, সেক্ষেত্রে আপনি কি ভাববেন, দেখতে পারেন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার জন্য আপনি নীলটা যখন দেখতে পেলেন, স্পুন শেপ নেল এই দেখতে পাচ্ছেন, এখানে হাতের আঙুলগুলো দেখতে পাচ্ছেন, স্পুন শেপ চামচের আকার নেয় আপনি দেখতে পাচ্ছেন, সেটা কেন হয়, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। সেক্ষেত্রে আপনি ভাববেন কি রোগ, ম্যাল অবজর্পশন, ক্রোনস ডিজিজ। ক্রোনস ডিজিজের ক্ষেত্রে এই সিমটমসটা দেখতে পাবেন। এই সিমটমসটার নাম হচ্ছে পোলো পোলোনাইকিয়া, পোলোনাইকিয়া, পোলোনাইকিয়া। আর একটা হচ্ছে লিউকোনাইকিয়া। লিউকোনাইকিয়াটা কি জিনিস, নেলের মধ্যে একটা হোয়াইট স্পট দেখতে পাচ্ছেন, একটা হোয়াইটেনিং অফ দ্য নেল বেড, আমাদের যে নেল বেড আছে অর্থাৎ নাক আঙুলে নখের মধ্যে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট স্পট। হোয়াইট স্পট যখন দেখতে পাবেন, এটা কেন হয়, হাইপার বিলিরুবিয়া, অর্থাৎ বিলিরুবিনের পরিমাণটা বেশি পরিমাণে জমে যাওয়ার জন্য এটা এই স্পটটা দেখতে পাচ্ছেন। এই কন্ডিশনের নাম হচ্ছে লিউকোনাইকিয়া। লিউকোনাইকিয়া, এই লিউকোনাইকিয়া যদি থাকে তাহলে আপনি গেস করবেন কি রোগ, সেটা হচ্ছে আপনার এন্ড স্টেজ অফ লিভার ডিজিজ। লিভারের একটা কোনো একটা ভারী রোগ আছে, সেটার জন্য এটা এরকম ধরনের একটা আপনার হোয়াইট স্পট দেখতে পাচ্ছেন আঙুলে। প্রোটিন লুজিং এন্টারপ্যাথি, প্রোটিন বেশি পরিমাণে আমাদের কি হচ্ছে, প্রোটিনটা লুজ হচ্ছে, ক্ষয় হচ্ছে, যার জন্য এই একটা হোয়াইট স্পট দেখতে পাচ্ছেন। যখনই দেখবেন আপনার লিউকোনাইকিয়া, তখন আপনি গেস করতে পারেন লিভার সংক্রান্ত ডিজিজ কিংবা প্রোটিন বেশি পরিমাণে লস হচ্ছে। এবার আসি ক্লাবিং ফুট, ফিঙ্গার ক্লাবিং। ফিঙ্গার ক্লাবিংটা কি জিনিস, এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, পিকচারের আঙুল এই যে ইয়েগুলো দেখতে পাচ্ছি, নেলগুলো, নখগুলো কি হচ্ছে, আঙুলের এন্ড পয়েন্ট গুলো কি হচ্ছে আপনার ফুলে গেছে, সোয়েলিং হয়ে গেছে, একদম মোটা 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 হয়ে আছে, দেখতে পাচ্ছেন তো, পিকচারটা দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখা যাচ্ছে। পরিষ্কার বুঝতে পারছেন তো, আঙুলগুলো ফুলে আছে, ইয়েগুলো মানে আপনার টিপ অফ দ্য ফিঙ্গার পুরোটা ফুলে আছে, সোয়েলিং হয়ে আছে। যখনই দেখবেন আঙুলগুলো টিপ অফ দ্য ফিঙ্গার গুলো কি হচ্ছে, সোয়েলিং হয়ে আছে, অর্থাৎ আমাদের finger clubbing involve the uniform soft tissue swelling of terminal plexus, phalanx, terminal phalanx
of digit with subsequent loss of normal angle between the nail and nail bed. অর্থাৎ আমাদের নেল আর নেল বেডের মধ্যে কি হচ্ছে আমাদের সাবসিকুয়েন্ট লস অফ নরমাল অ্যাঙ্গেল। তাহলে এটা কি রোগের ক্ষেত্রে আমরা দেখতে পাবো? যদি ক্লাবিং ফুট আমরা ক্লাবিং ফিঙ্গার যদি দেখি পেশেন্টের, তাহলে আমরা অ্যাবডোমেনের কি রোগ টেস্ট করতে পারি? একটা হচ্ছে ইনফ্লামেটরি বয়েল ডিজিজ, কিংবা আমাদের কোলিয়াক ডিজিজ, সিরোসিস অফ লিভার, লিম্ফোমা অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। লিম্ফোমা হচ্ছে কি আমাদের লিম্ফ নোড গুলো যখন এনলার্জ হয়ে যায়, ফুলে যায়, মেসেন্টেরিক লিম্ফ নোড আপনি যদি আপনার ইউএসজি করাতে বুঝতে পারবেন, অনেক পেশেন্টেরই হয় মেসেন্টেরিক লিম্ফ নোড গুলো এনলার্জ হয়ে যায়, সেটা হচ্ছে লিম্ফোমা অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, স্টোমাকের মধ্যে। তাহলে সঙ্গে সঙ্গে আপনি স্টোমাকের অর্থাৎ আমাদের পেটের 4টি রোগের কথা মনে করবেন যখন আপনি এই ক্লাবিং ফুড দেখতে পাবেন, ফিঙ্গার ক্লাবিং দেখতে পাবেন। একটা হচ্ছে ইনফ্লামেটরি বয়েল ডিজিজ, একটা হচ্ছে সিলিয়াক ডিজিজ, আর একটা হচ্ছে লিভার ডিজিজ, সিরোসিস অফ লিভার, আর একটা হচ্ছে লিম্ফোমা অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। তো এটা আপনি কখন জিজ্ঞাসা করবেন? পেশেন্টকে পরে একটা পিকচার দেখে, তাহলে এটা বুঝতে পারবেন। এটা পেশেন্টকে এই ক্লাবিং ফুডটা কখন বোঝা যায়? নিচে একটা সাদা একটা পিকচার দেখছেন স্যার? আমার মাউসটা নড়ছে, দেখতে পাচ্ছেন স্যার? জি দেখা যাচ্ছে। যখন এরকম করতে বলবেন, হ্যাঁ, তখন কিন্তু একটা যদি নরমাল থাকে, তাহলে একটা এখানে একটা গ্যাপিং থাকবে, দুটো আঙ্গুলের মধ্যে একটা গ্যাপিং থাকবে। হ্যাঁ, যখন আপনি করতে বলবেন একটা গ্যাপিং থাকবে। এটার নাম হচ্ছে আপনার স্কামোট স্কামোট উইন্ডোজ, অর্থাৎ এখানে একটা ফাঁকা থাকছে, যার জন্য এটা স্কাম রোধ সেন। তো এটা কি জিনিস? শার্প অ্যাঙ্গেল between your nail bed and rectangle form in a diamond shape hole. When you place your hand together top of the nail facing each other, when this gap disappear, it will be described the স্কাম রোধ সাইন। তো যখন দুটো আঙুলকে এভাবে জোড়া লাগাবেন, একটা ফাঁকা জায়গা দেখতে পাবেন, সেটা হচ্ছে স্কাম রোধ সাইন। ওটা কি আর একটা নাম হচ্ছে স্কাম রোধ উইন্ডো, ওটা ফাঁকা জায়গা থাকছে। কিন্তু যদি আপনার থাকে ক্লাবিং ফুড থাকে, সেটা এরকম কিন্তু করতে পারবে না, মানে ওইটা আপনার উইন্ডোটা আপনি দেখতে পাবেন না, ক্যাপ্টেনটা আপনি দেখতে পাবেন না। এই যে পরপর পিকচার গুলো দেখানো হয়েছে, একটা থাকবে না। আর এটাই হচ্ছে এটা পরীক্ষা করার জিনিস, পরীক্ষা করার একটা সাইন। ওই জিনিসটা স্যার এখানে বলছি। কি করবেন? পেশেন্টকে দুটো নেলকে আপনি পাশাপাশি আপনার লাগাতে বলবেন। যদি দেখছেন কি লাগাতে একটা গ্যাপিং থাকছে, সেটার নাম হচ্ছে স্মল ডায়মন্ড শেপ উইন্ডো। যদি থাকে ডায়মন্ড শেপ যদি উইন্ডো থাকে, তাহলে আপনার ঠিক আছে। আর নয় যদি না থাকে, তাহলে ভাববেন এটা ফিঙ্গার ক্লাবিং আছে। ফিঙ্গার ক্লাবিং ফিচার্স কি থাকবে আমাদের? সেকেন্ডারি ফিচার্স সফটেনিং অফ দ্য নেল, অর্থাৎ আমাদের এটা খুব নেল গুলো কি হবে? খুব সফট থাকবে। নেল বেড দ্যাট সফটেন এন্ড ফিল স্পঞ্জি, একদম মনে হচ্ছে তুলার মতন একটা অনুভব করবেন, খুব নরম থাকবে। নেল দ্যাট সিমস টু ফ্ল্যাট instead of beginning firmly attached to your finger, disappearing angle between your nail and cut nail, enlargement or bulging of the distal portion of your finger। এক কথায় সব এই যে পিকচার দেখতে পাচ্ছেন, এরকম দেখলে বুঝে যাবে সেটা হচ্ছে আমাদের ক্লাবিং ফিঙ্গার। আর এই ফিচার্স গুলো কি দেখবেন বলবো, এই এরকমই ফুলা যখন দেখবেন ফুলে গেছে, স্পঞ্জের মতো ফুলে গেছে,
তখনই সেটা হচ্ছে আমাদের ক্লাবিং ফুড। সেখানে গরম অনেক সময় থাকে, অনেক সময় গরম থাকে না, অনেক সময় লাল থাকে, অনেক সময় লাল থাকে না। এই হচ্ছে আমাদের ফিচার্স গুলো থাকে। আর কোন কোন রোগের ক্ষেত্রে এটা দেখতে পাবেন, এটা যে আজকে তো আমরা পড়াচ্ছি অ্যাবডোমেন। অ্যাবডোমেন জিহেডটাকে বেসিক্যালি কি দেখতে পাবো, যদি পেটে কোনো ক্যান্সার রোগ থাকে কিংবা সিরোসিস বা লিভার থাকে কিংবা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেম থাকে তাহলে দেখতে পাওয়া যায়। হজকিং লাইফোমা যদি হয় সেক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ইনফ্লামেটরি বায়োডিজিজের ক্ষেত্রে দেখা যাবে। সিরোসিস অফ লিভার, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল নিওপ্লাজমা অর্থাৎ টিউমার, ইয়েতে আপনার জেট আগে যদি কোনো ইয়ে থাকে, টিউমার থাকে আর সেখানে সেখানে যদি ক্যান্সার থাকে সেক্ষেত্রে এটা দেখা যাবে। সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে দেখা যাবে। ক্রনিক ডিসেন্ট্রি যদি থাকে তাহলে কিন্তু ক্লাবিং দেখা যায়। আর হার্ট প্রবলেমের জন্য কিন্তু আমরা কিন্তু এই ক্লাবিং ফুডটা দেখতে পাওয়া যায়। সেখানে কি হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, হার্ট ফেলিওর সেক্ষেত্রে দেখা যায়। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস সেক্ষেত্রে দেখা যায়। আর সিস্টিক কনজেন্টাল হার্ট ডিজিজ অর্থাৎ যদি হার্টের ফুটা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ক্লাবিং ফুডটা দেখতে পাওয়া যায়। আর কিছু দেখতে পাওয়া যায় এই ক্লাবিং ফুডটা, লাংস এর প্রবলেম যদি থাকে, লাংস ক্যান্সার হয়েছে কিংবা ইন্টারস্টিশিয়াল পালমোনারি ফাইব্রোসিস অর্থাৎ আমাদের যে পালমোনারি যে টিস্যুগুলো আছে সেগুলো যদি আমাদের শুকিয়ে যায় তখন সেটা বলা হয় পালমোনারি ফাইব্রোসিস। লাংস অ্যাবসেস অর্থাৎ আমাদের লাংসে যদি অ্যাবসেস হয় তোমার মতন, পালমোনারি টিউবারকুলোসিস যদি হয়, টিবি যদি হয় পালমোনারি সেক্ষেত্রে ক্লাবিং থাকে। পালমোনারি লিম্ফোমা যদি আমাদের লিম্ফোগুলো এনলার্জ হয়ে যায় পালমোনারিতে সেক্ষেত্রে এই রোগটা দেখতে পাওয়া যায়। গ্রেভস ডিজিজ এক্ষেত্রে দেখা যায়। ইন ওভার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ব্রঙ্কাইটিস এন্ড সিস্টিক ফাইব্রোসিস এইসব রোগের জন্য আমাদের ক্লাবিং ফুড কিন্তু আমরা দেখতে পাবো। তবে আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাবডোমেন। তো অ্যাবডোমেনের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের ইনফ্লামেটরি বাউল ডিজিজ, সিরোসিস অফ লিভার, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল নিওপ্লাজমা, সিলিয়াক ডিজিজ, ডিসেন্ট্রি, হজকিন ডিজিজ এইসব কারণে কিন্তু আমরা অ্যাবডোমেনের কারণে আমরা ক্লাবিং দেখতে পাবো। তো এটা তো সাইনটা তো বুঝিয়ে দিলাম, ক্লাবিং ফুডটা বুঝে গেলেন। এবার আসছি অ্যাস্টেরিয়াক্স। অ্যাস্টেরিয়াক্সটা কি জিনিস, আমাদের যখন পেশেন্টকে 30 সেকেন্ড ধরে আপনার হার্ট, পেশেন্টকে বলবেন আপনার হার্টটাকে সামনে ধরুন, স্ট্রেঞ্জ ভাবে ধরুন অ্যাটলিস্ট 30 সেকেন্ড। তখন কি হবে, পেশেন্ট স্থিরভাবে থাকতে পারবে না, হার্টটা একটা মনে হচ্ছে কম্পন করছে, হার্টটা ধীরে ধীরে থত করে একটা মনে হচ্ছে হার্টটা কাঁপছে, স্থিরভাবে নেই। এই যে পেশেন্ট দেখতে পাচ্ছেন, পেশেন্টকে বলা হচ্ছে আপনি হার্টটাকে স্থিরভাবে রাখুন অ্যাটলিস্ট 30 সেকেন্ড। তখন কি হবে, সেটা ডাক্তার কি করবে, অবজার্ভ করবে, তখন দেখছে কি সেটা হাতটা কাঁপছে, সেটা হচ্ছে অ্যাস্টেরিয়াস। আর এটার নাম হচ্ছে ক্ল্যাবিং টিউমার অর্থাৎ হাতের কম্পন। Asteriasis is a type of negative myoclonus characterized by the irregular lapses of posture causing the flapping motion of the hand. হাতটা কি হবে, একটা কত করে কাঁপবে। In the cortex of the abdominal examination, the most likely underlying cause either hepatic encephalopathy. এটা অ্যাকচুয়ালি নার্ভের প্রবলেমের জন্য হাত বেশি কম্পন হয়। তবে যদি লিভারের সঙ্গে যদি আপনার নার্ভের যোগাযোগ হয়, প্রবলেম হয়, সেটাকে বলা হয় হেপাটিক এনসেফালোপ্যাথি। হেপাটিক এনসেফালোপ্যাথি যদি থাকে তাহলে কি হবে, আমাদের এই হাড়টা কাঁপবে। ইটু হাইপার অ্যামোনিয়া। আর আরেকটা রোগের জন্য কাঁপতে, সেটা হচ্ছে কি আমাদের ইউরেমিয়া সেকেন্ডারি টু রেনাল ফেলিওর। যদি কিডনি ইউরেমিয়া অর্থাৎ যদি আমাদের রেনাল ফেল হয় অর্থাৎ কিডনি ফেল হয় সেক্ষেত্রেও কিন্তু এই হাড়টা কাঁপে। আর কিছুর জন্য হয়, যদি রেসপিরেটরি ফেলিওর হয়, বিশেষ করে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেশি হয় আর রেসপিরেটরি ফেলিওর হয় সেক্ষেত্রেও কিন্তু এরকম আপনার অ্যাসথেসিয়া অর্থাৎ হাতের কম্পন দেখতে পাওয়া যায়। এবার আসি প্যালপেশন। প্যালপেশন কখন দেখতে পাবেন, তো এবার রেডিয়াল পালস।
আগেকার ডাক্তাররা যারা ছিলেন অনলি পেশেন্টের পালস দেখেই বলতে দিতে পারতেন যে আপনার কোন রোগ হয়েছে। এখন অনেক মানে আমাদের ওয়ার্ল্ড ডিজিটাল হচ্ছে, আমাদের প্রত্যেকটা দেশে ডিজিটাল হচ্ছে, ফলে কি হচ্ছে আমরা ডায়াগনোসিসের উপর ডিপেন্ডেন্ট। অনেকে ও ডাক্তার হয়তো ঠিকমতো পালসই মাপছেন না, তবে আমাদের প্রতিটা ডাক্তারকে পালস মাপটা জানতে হবে। এখানে পিকচারটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই, তিনটে ফিঙ্গার আমাদের ইউজ করা হয়েছে। এই ফিঙ্গারটা তিনটা ফিঙ্গার ইউজ করা হয়েছে। এই ফিঙ্গারটা দিয়ে আমাদের রেডিয়াল যে আমাদের আটারি আছে, সেই আটারিকে এটাকে চাপতে হবে। তারপরে এই যে রিং ফিঙ্গার আছে, এই রিং ফিঙ্গারটা দিয়ে আমাদের পালসটাকে এটা আস্তে আস্তে ছাড়বে। আর এটা দিয়ে কতটা আমাদের কি মোশনে যাচ্ছে, অর্থাৎ কত রেট হচ্ছে, আমরা 30 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট ধরে আমরা পালসটাকে মাপবো। 1 মিনিটে কতবার আমাদের দপ 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 করছে সেটা কাউন্ট করব। আর রিদিম অর্থাৎ ছন্দটা ঠিক মতো যাচ্ছে কিনা সেটা দিয়ে আমরা বুঝবো। অনেক সময় কি হয়, স্লো যায়, অনেক সময় বেশি যায়, অনেক সময় কম যায়। আর এটার জন্য আমাদের বলা হয় ব্রাডিকার্ডিয়া, টাকিকার্ডিয়া, তারপর রিদিমটা বেশি হচ্ছে কিনা, এগুলো নিয়ে একদিন আলোচনা করব। তবে আজকে যেটা করছি, আমি পালসটা মাপার জন্য আপনাদেরকে এই জিনিসটা বোঝানো হয়েছে। তারপরে যখন আমরা বলবো তখন বলবো। তো এটা হচ্ছে আমরা প্যালপেবল করবো, তখন প্যালপেবল যখন করবো এটাকে বলা হয় রেডিয়াল পালস। রেডিয়াল পালস মাপতে আমাদের তিনটা ফিঙ্গার ইউজ করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা ফিঙ্গার, এটা হচ্ছে রিস্টের কাছে আমাদের রেডিয়াল পালস located in the radial side of the wrist with tip of the finger, index and middle finger, tip of your index and middle finger allegate longitudinally about the force of the artery, অর্থাৎ আটারির উপরে রাখতে হবে। তো আমরা কি করব, আটারির উপরে রেখে এইটা দিয়ে চাপবো, আস্তে আস্তে ছাড়বো, এটা দিয়ে কাউন্ট করবো, আবার এটা দিয়ে আস্তে আস্তে ছাড়বো। তখন আমরা জানবো কি পালসের রেট জানবো, আর এবং আমরা রিদিমটা জানবো, অর্থাৎ কত কিভাবে যাচ্ছে, স্লো যাচ্ছে, এটা বেশি যাচ্ছে না কম যাচ্ছে, সেটা আমরা জানবো। এটা আমাদের প্যালপেবল পেলাম। এবার আসি আমাদের প্রোপ্রিয়েটিং কন্ট্রাকচার। এই যে আঙুলটা দেখছেন, দুটো আঙুল আমাদের কি হচ্ছে, একটা শক্ত হয়ে যাবে, অর্থাৎ যেমন আমাদের টেন্ডন অ্যাকিলিসটা কি হয়, অনেক সময় শক্ত হয়ে যায়, কড়া হয়ে যায়, এটা শক্ত হয়ে যাচ্ছে, আঙুলটা কি করতে সোজা করতে পারছে না, কিংবা ঠিক মতন যে মুষ্টি করবে সেরকমই করতে পারছে না। এটাই হচ্ছে আমাদের প্রোপ্রিয়েটিং কন্ট্রাকচার। যদি আপনারা এটা সিনথেসিস রেপার্টরিতে যদি যান, এস্টিমেটিং অ্যান্ড ফিঙ্গার, ওখানে গিয়ে এই টার্মটা লিখবেন, তখনই আপনার মেডিসিন বেরিয়ে আসবে। বেশ কয়েকটা ভালো ভালো মেডিসিন আছে, তারপরে সেখানে ম্যাচিং করে মেডিসিন দেখবেন এই পেশেন্টগুলো ঠিক হয়ে যায়। তো আমরা কিন্তু সাইন দেখেও কিন্তু ডায়াগনোসিস করতে পারবো, দেখছি কি এরকম ধরনের কোনো একটা শক্ত হয়ে আছে, কন্ট্রাকচার হয়ে আছে, সেটার নাম হচ্ছে আমাদের প্রোপ্রিয়েটিং কন্ট্রাকচার ইনভলভিং দ্য থিকেনিং অফ দ্য পালমার ফেসিয়া। এখানে বলা, এটাকে এই যে দেখতে পাচ্ছেন, এই দুটো আঙুল মৌসুমে দেখতে পাচ্ছেন তো আপনারা, এইখানে এই জায়গাটাতে, এখানে কি হচ্ছে আমাদের ঠিক মতন মানে সোজা করতে পারছে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটো আঙুল সোজা হয়ে গেছে, এটা সোজা করতে পারছে না। এরকম যদি থাকে সেটা হচ্ছে আমাদের প্রোপ্রিয়েটিং কন্ট্রাকচার। resulting in the development called palmar fascia, which eventually the cause of the contracture deformity. তাহলে যদি এটা চিকিৎসা যদি না করা যায়, একটা আমাদের ডিফর্মিটি হয়ে যাবে। কি সেটা হচ্ছে আমাদের আঙুল এবং আমাদের যে এটা আছে, হাতের তালু আছে, সেটা একটা আমাদের ডিফর্মিটি শক্ত মতন হয়ে যাবে, তখন আমাদের কোনো কাজ কিছু করতে পারবে না। তো ডুপ্লিকেট কন্ট্রাকচার কখন দেখতে পাওয়া যায়? ডুপ্লিকেট কন্ট্রাকচার একটা, সেটা জেনেটিক্যালি হতে পারে, কিংবা যারা এক্সেস পরিমাণে অ্যালকোহল ইউজ করছেন সেক্ষেত্রে হতে পারে, কিংবা একটা ইনক্রিজিং বয়স্ক লোকেদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর এটা বেশি দেখতে পাওয়া যায় পুরুষের থেকে মেলদের বেশি দেখতে পাওয়া যায়, অর্থাৎ পুরুষ মানুষের এটা বেশি দেখতে পাওয়া যায়।
আর যাদের ডায়াবেটিস সুগার আছে তাদের ক্ষেত্রে এই ডুপিটিন কন্ট্রাকচারটা দেখতে পাওয়া যায়। তাহলে আমরা এই ডুপিটিন কন্ট্রাকচার দেখেও কিন্তু ডায়াগনোসিস করতে পারবো আপনার কি রোগ হয়েছে। তখন এটা বুঝতে পারি আপনি বেশি পরিমাণে অ্যালকোহল খাচ্ছেন, কিংবা এই ডুপিটিন কন্ট্রাকচার দেখে বলতে পারি আপনার বেশি বয়স হয়ে গেছে যার জন্য এটা হচ্ছে, আর কিংবা আপনার সুগার হয়েছে অর্থাৎ ডায়াবেটিস মেলিটাস হয়েছে। এই সিমটমস দেখেই তবে এগুলো ঠিক হয়ে যায়, আর যদি না হয় তো একদম ডিফর্মিটি হয়ে যাবে। ডিফর্মিটি হয়ে গেলে তো কিছু করতে পারবে না। কটা বাজে দেখি, 9:25। আর্ম অ্যান্ড এক্সিলা। এবার আমরা আসি হ্যান্ড দেখলাম না পাম দেখলাম, এবার আসি একটু উপরে উঠি, সেটা হচ্ছে আর্ম অ্যান্ড এক্সিলা। আমরা এনে ইন্সপেকশন করব, তবে দেখবো ব্রিসিং কোনো মানে কাটা চিহ্ন দাগ আছে কিনা, suggest underlying clotting abnormality secondary liver of the, যদি কোনো ব্রিসিং থাকে অর্থাৎ চিহ্ন দেখতে পাই তাই abnormality, সেক্ষেত্রে আমরা সিরোসিস লিভারের কথা ভাববো। এক্সক্রিয়েশন, আমাদের আর্মে কোনো একটা জায়গাটাতে কোনো হেজে গেছে কিনা, অর্থাৎ পুরাইটিস হয়ে গেছে কিনা, হেজে গেছে কিনা, এরকম যদি কোনো চিহ্ন দাগ দেখতে পাই তাহলে আমরা ভাববো কি তার কোলেলেস্টিস লেসেস্টিস এরকম ধরনের আমাদের রোগ হয়েছে। নেক্সট ট্র্যাকে যদি আমরা কি দেখতে পাবো, যদি এরকম আমাদের একটা মার্ক দেখতে পাই, important note of the intravenous drug use can be associated with the risk of the viral hepatitis. ইচ্ছাটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারা যাবে। এবার আসি এক্সিলা। এক্সিলাতে যদি আপনার এটা এক্সিলা দেখতে পাচ্ছেন পিকচারটা, যদি এরকম ধরনের একটা ব্ল্যাকিশ মানে আপনার পিগমেন্টেশন দেখতে পান, ব্ল্যাকিশ একটা পিগমেন্টেশন দেখতে পান, এই টার্মটার নাম হচ্ছে অ্যাকান্থোসিস নাগরিকান। অ্যাকান্থোসিস নাগরিকান এরকম যদি পিগমেন্টেশন দেখতে পান তাহলে কি ডায়াগনোসিস করবেন, তাহলে ডায়াগনোসিস করবেন আপনারা ডার্কিং অ্যান্ড থিকেনিং অফ দ্য এক্সিলা, অর্থাৎ এক্সিলাতে কি দেখতে পাচ্ছেন একটা কালো ধরনের বা পুরোটা ধরনের একটা পিগমেন্টেশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন or হাইপার কেরাটোসিস, থিকেনিং or হাইপার পিগমেন্টেশন, ডার্কেনিং কোথায় দেখতে পাচ্ছেন এক্সিলারিতে। এটা একটা বিরাইন সিমটমস। এটা কেন দেখতে পাওয়া যায়, এটা দেখতে পাওয়া যায় টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস or আপনার যদি স্টোমাকে ক্যান্সার থাকে অর্থাৎ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ম্যালিগন্যান্সি, অর্থাৎ স্টোমাকে যদি ক্যান্সার থাকে তাহলে কিন্তু এরকম ধরনের একটা দাগ দেখতে পাবেন, এরকম চিহ্নটা দেখতে পাবেন এক্সিলারিতে, ডার্কেনিং হাইপার পিগমেন্টেশন আর থিকেনিং দেখতে পাবেন। তখনই এটার নাম হচ্ছে মেডিকেল টার্ম হচ্ছে অ্যাকান্থোসিস নাগরিকান্স। এরকম থাকলে লিভার ক্যান্সার আর লিভার ক্যান্সার নাম হচ্ছে স্টোমাক ক্যান্সার আর ডায়াবেটিক টাইপ 2 ডায়াবেটিক মেলিটাস। আর যদি হেয়ার লস থাকে তাহলে আমরা বুঝবো যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর ম্যালনিউট্রিশন। যদি এখানে এক্সিলারিতে হেয়ার লস যদি থাকে তাহলে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর ম্যালনিউট্রিশনের কথা আমরা ভাববো। এবার আছে আই। চোখে যদি আমরা প্যালোর থাকে তাহলে আমরা অ্যানিমিয়া আগে বললাম, যদি জন্ডিস থাকে তাহলে আমরা লিভার প্রবলেমের কথা ভাববো। এবার আসছি কর্নিয়াল আর্কাস। প্যালোর এবং জন্ডিসটা তো আগে বলেছি, যদি আমরা হোয়াইটিস ডিসকালারেশন দেখতে পাই চোখে তাহলে অ্যানিমিয়া ভাববো, অ্যানিমিয়ার জন্য আগে আলোচনা হয়েছে। জন্ডিস যদি আমরা ইয়েলোইশ ডিসকালারেশন অর্থাৎ হলুদ বর্ণ যদি ডিসকালারেশন দেখতে পাই তাহলে আমরা সেটা বলবো জন্ডিস, এটা আগে আলোচনা করে আসলাম। কর্নিয়াল আর্কাসটা কি জিনিস পিকচারটা দেখে বুঝতে পারবেন আপনারা।
এখানে একটা কালো রিং দেখতে পাচ্ছেন, আমাদের কর্নিয়াতে একটা কালো রিং দেখতে পাচ্ছেন স্যার আপনারা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যালো, এই যে কালো রিং দেখতে পাচ্ছেন, এই কালো রিংটা হচ্ছে কর্নিয়াল আর্কাস। কর্নিয়াল আর্কাস যদি থাকে আমাদের এই চোখে, যদি আপনারা ইন্সপেকশন করেন দেখতে পান, তাহলে কি হবে? কর্নিয়াল আর্কাসটা কি জিনিস? হেজি হোয়াইট গ্রে ব্লু ওপেক রিং লোকেটেড ইন দা পেরিফেরাল কর্নিয়া, অর্থাৎ কর্নিয়ার চারদিকে একটা সেটা হতে পারে হেজি হোয়াইট অর ব্লু অর গ্রে ওপেক রিং। কোথায় দেখতে পাচ্ছেন? সেটা পেরিফেরাল কর্নিয়াতে, টিপিক্যালি অকারিং দা পেশেন্ট about the age of 60, 60 বছরের ঊর্ধ্বে লোকের এই জিনিসটা দেখতে পাবেন। 60 বছরের ঊর্ধ্বে লোকের এর মধ্যে এই পেশেন্টদের মধ্যে এই জিনিসটা বেশি দেখতে পাবেন। এটা কেন হয়? সাধারণত হাইপার কোলেস্টেমিয়া, যদি বডিতে কোলেস্টেরল পরিমাণ যদি বেশি হয় তখন কিন্তু এই সিম্পটমসটা দেখতে পাবেন। হাইপার কোলেস্টেমিয়া, যদি বডিতে কোলেস্টেরল পরিমাণটা বেশি হয় তাহলে এই রিংটা দেখতে পাবেন, সেটার নাম হচ্ছে কর্নিয়াল আর্কাস। দেখতে পান তাহলে ভাববেন বডিতে কোলেস্টেরল পরিমাণ বেশি আছে। তাহলে আপনি এই ল্যাবরেটরিতে ডায়াগনোসিস না করেও আপনি ক্লিনিক্যালি বলে দিতে পারবেন আপনার বডিতে কোলেস্টেরল পরিমাণটা বেশি আছে। যদি আপনার আইটা ঠিক থাকে তাহলে এই রিং যখন দেখে নেবেন কর্নিয়াল আর্কাস, তখনই বলে দিতে পারবেন আপনার বডিতে কোলেস্টেরল পরিমাণ বেশি আছে। এবার আসছি, এটা স্যার দেখতে পাচ্ছেন এখানে, এটা এই যে সাদা একটা চোখের দুদিকে কর্নিয়া, আমাদের মানে কর্নার অফ দা আই, কর্নার অফ দা, এখানে দেখতে পাচ্ছেন আমার মোজটা। জি স্যার। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে আমাদের হাইপারকোলেস্টেমিয়া। আমরা অনেক সময় রোগীরা জিজ্ঞাসা করে আমাদেরকে, স্যার এটা কি জিনিস? তখন আমরা বলি কি আপনার এটা কোলেস্ট্রল জমেছে। আপনারা বলেন, আমরাও বলি হয়তো, কিন্তু এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে জ্যান্থেলাজমা। মেডিকেল টার্ম হচ্ছে জ্যান্থেলাজমা। জ্যান্থেলাজমাটা কি জিনিস? বেশি করে মানে এক্সেস পরিমাণে আপনাদের কোলেস্ট্রল জমছে। কোথায়? সেটা আমাদের অ্যারাউন্ড দা আইস, কর্নিয়া অফ দা আইস। এই যে আমাদের আছে চোখের কোনা, চোখের কোনা ধরতে আমাদের এক্সেস পরিমাণে কি হচ্ছে? আমাদের কোলেস্ট্রল পরিমাণটা বেশি জমছে। এটা হচ্ছে হাইপার কোলেস্টেমিয়া। মেডিকেল টার্ম হচ্ছে জ্যান্থেলাজমা। তাহলে এটা দেখেও বুঝতে পারবেন, মানে ডায়াগনোসিস করবেন পেশেন্টকে আপনার বডিতে কোলেস্ট্রল পরিমাণ বেশি জমছে। আরেকটা স্যার টার্ম দেখতে পাবেন কর্নিয়ার পার্শ্বে, এটার নাম হচ্ছে কাইসার প্লেসারিং রিং। একটা দেখতে পাচ্ছেন, এই যে একটা এই রিংটা দেখতে পাচ্ছেন, এরকম যেমন দেখতে পাবেন, ডার্ক রিং এনসার্কেল দ্য আইরিস অ্যাসোসিয়েট দ্য উইলসন ডিজিজ। তাহলে এটা যদি দেখতে পারেন এরকম রিং, তাহলে ভাবেন একটা ওর বডিতে আপনার রয়েছে উইলসন ডিজিজ। আর কিসের জন্য হয়? লিভার প্রবলেমের জন্য হয়, রেজাল্টিং দ্য অ্যাকুমুলেশন অ্যান্ড ডিপোজিট অফ দ্য various tissue including the liver and cirrhosis, causing cirrhosis আর লিভারের কারণে এই কাইজার প্রেসারিং রিংটা দেখতে পাবেন। এবার আসছি টার্ম একটা হচ্ছে আমাদের anterior uveitis। anterior uveitisটা কি জিনিস? আমাদের যে আছে মানে চোখ, ইনফ্লামেশন অফ দ্য এরিয়া অফ দ্য কনজাংটিভাটা কি হচ্ছে? আমাদের ফুলে গেছে। অ্যাডজাস্টেন্ট টু দ্য আইরিস পর্যন্ত আমাদের চোখের যে উপরে পাতাগুলো আছে সেগুলো কি হচ্ছে? আমাদের ইনফ্লামেশন, অর্থাৎ ফুলে গেছে। সেটার নাম হচ্ছে আমাদের পেরিলিম্বাল ইনজেকশন। এর সাইনটার নাম হচ্ছে অ্যান্টেরিও উভেলাইটিস। এটা কেন দেখতে পাওয়া যায়? যদি পেটের কোনো প্রবলেম হয়, অর্থাৎ ইনফ্লামেটরি বয়েল ডিজিজের জন্য এই রোগটা বেশি দেখতে পাওয়া যায়। এটার জন্য কি হবে? ফটোফোবিয়া, অর্থাৎ আলো সহ্য করতে পারবে না, চোখে প্রচন্ড ব্যথা হবে আর চোখে কম দেখবে।
চোখে ফটোফোবিয়া হবে, অর্থাৎ আলো সহ্য করতে পারবে না, চোখে ব্যথা হবে, আর কি হবে, চোখে কম দেখবে যদি এরকম সাইন থাকে। অ্যান্টিরিওভেলাইটিস, অর্থাৎ আমাদের কি হচ্ছে, কনজাংটিভাটা পুরো ইনফ্লামেশন হয়ে গেছে। এটার নাম হচ্ছে আমাদের পেরিলিম্বাল ইনজেকশন। এবার আসি মাউথ। মাউথের মধ্যে আমরা বেশ কিছু সিমটমস দেখে আমরা ডায়াগনোসিস করতে পারবো। যদি এই আমাদের মুখে কি হচ্ছে, কোনাগুলোতে ঘা হয়ে গেছে, এটা হলো অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। দেখছেন এখানে মুখের কোনাগুলোতে একটা ঘা হয়ে গেছে, সেটার নাম হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস আমরা যদি দেখতে পান, তাহলে কি রোগ আপনারা অনুমান করবেন? এটার জন্য আপনারা বলবেন কি আপনার আয়রন ডেফিসিয়েন্সি, অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে কি হবে, আমাদের গ্যাস্ট্রিক প্রবলেম একটা থাকছে, কিংবা গ্যাস্ট্রিক ম্যালিগনেন্সির জন্য আমরা এই জিনিসটা দেখতে পাওয়া যায়। আর ম্যাল অ্যাবজর্পশন, আয়রন ডেফিসিয়েন্সির জন্য এটা দেখতে পাওয়া যায়। আর রোগটা অনুমান করবেন, এটা প্রবলেম গ্যাস্ট্রিক ম্যালিগনেন্সি আর ম্যাল অ্যাবজর্পশন, ঠিকমতো খাবারগুলো অ্যাবজর্ব হচ্ছে না, যার জন্য কি হচ্ছে, আমাদের কর্নিয়াল অফ দ্য মাউথ অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, টার্মটা হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। এবার আসছে আমাদের টানে দেখতে পাচ্ছেন একটা ঘা হয়েছে, এটার নাম হচ্ছে গ্লোসাইটিস। স্মুথ এরিথেমেটাস এনলার্জমেন্ট অফ দ্য টাং, এটা কেন হয়, যদি আপনার আয়রন, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে এই গ্লোসাইটিসটা আমরা দেখতে পাবো। এটা হলে তাহলে বলবো কি আপনার একটা ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে, আর পেটের প্রবলেমের জন্য হচ্ছে। পেটের প্রবলেমের জন্য আপনার ইনফ্ল্যামেটরি বয়েল ডিজিজ, আর ম্যাল অ্যাবজর্পশনের জন্য এটা দেখতে পাচ্ছেন। আর এটা কেন হয়, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, আয়রনের জন্য এটা দেখতে পাওয়া যায়। টার্মটার নাম হচ্ছে গ্লোসাইটিস। গ্লোসাইটিস যদি দেখতে পান, তাহলে বলবেন কি আপনার বডিতে আয়রন, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয়েছে, আর আপনার পেটের কোনো সমস্যার জন্য এই জিনিসটা দেখতে পাচ্ছেন। এবার আসি ওরাল ক্যান্ডিডাইটিস। ওরাল ক্যান্ডিডাইটিসটা কি জিনিস? এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশনের জন্য আমাদের মনে আনকমপ্লিটেড টাং দেখতে পান, ঠিক এরকমই মনে হচ্ছে কি এখানে দই জমে আছে, জিভে দই জমে আছে। এটা একটা আমাদের ওরাল ক্যান্ডিডাইটিস, একটা ফাঙ্গাল ইনফেকশন। এটা ইমিউনো সাপ্রেশনের জন্য বেশি হয়। আর সিউডোমেমব্রেনাস হোয়াইট হোয়াইট স্লাগ, which can be easily wiped away to relieve the underlying erytheromatous mucosa. ফাঙ্গাল ইনফেকশনের জন্য এই জিনিসটা বেশি দেখতে পাওয়া যায়, এটার নাম হচ্ছে ওরাল ক্যান্ডিডাইটিস। এবার আসি বাক্কাল ক্যাভিটি আলসারেশন। এটাকে বলা হয়, এটা আপনারা সবাই জানেন, এই টার্মটা আপনারা সবাই জানেন, ম্যাথমেটিক্যাতে প্রচুর পড়েছেন। অ্যাপথাস আলসার, অ্যাপথাস আলসার, অ্যাপথাস আলসারেশন। এটা একটা রাউন্ড ওয়ার ওভাল শেপ দেখতে পাবেন, সেটা কোথায় দেখতে পাবেন, আর মিউকাস মেমব্রেন ইনসাইড দ্য মাউথ। অ্যাপথাস আলসার আর টিপিক্যালি বিনাইন, অর্থাৎ এটা খুব সহজে ছেড়ে যায়। এটা যদি কোনো চালে আমাদের তার মধ্যে পাওয়া যায় কিসে, আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। বাইরে শুনলে আবার ইঞ্জুরি কাটছে খুব দেবে। হাইপার পিগমেন্টেশন অফ ম্যাকুলাস। হাইপার পিগমেন্টেশন, এই যে টাং এবং বাক্কাল ক্যাভিটি দেখতে পাচ্ছেন কালো 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 দাগ, কালো কালো দাগ, এটা বলছে হাইপার পিগমেন্ট ম্যাকুলাস। প্যাথোনোমিক or Peutz Jeghers সিনড্রোম, এটা আরেকটা নাম হচ্ছে পিউজ জেগার সিনড্রোম, কালো কালো দাগ।
এই দাগটা যদি দেখতে পান তাহলে ভাববেন পেটের মধ্যে কোনো একটা পলিপ ডেভেলপ হচ্ছে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকের মধ্যে কোনো একটা পলিপ অর্থাৎ টিউমারের মতো কোনো একটা জিনিস সেটা একটা ডেভেলপ হচ্ছে। সেটা ডেভেলপ হওয়ার জন্য কি হচ্ছে বাক্কাল ক্যাভিটিতে একটা কালো কালো এই দাগ দেখতে পাচ্ছেন। সেই দাগটার নাম হচ্ছে জেভার্স সিনড্রোম। নেকের মধ্যে তো আছে অনেক আপনার লেফট সুপ্রা ক্লাভিকুলার লিম্ফ নোড যদি থাকে তাহলে একাউজ নোড এগুলোকে বলা হয়। তাহলে একটা আমাদের একটা অ্যাবডোমিনাল ইন্টার অ্যাবডোমিনাল কোনো যদি প্রবলেম হয় অর্থাৎ ম্যালিগন্যান্সি যদি থাকে, ক্যান্সার ফ্যান্সার যদি থাকে, গ্যাস্ট্রিক প্রবলেম যদি থাকে তাহলে একটা নেক গ্ল্যান্ডে একটা লিম্ফ নোড গুলো এনলার্জ হয়ে যায়, সেটার নাম হচ্ছে আপনার ভেরকোজ নোড। এরকম পজিশনে দেখতে পাবেন। তাহলে আমাদের স্টোমাকে যদি কোনো ইন্টার অ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি হয়, মোস্ট কমনলি হচ্ছে গ্যাস্ট্রিক ক্যান্সার। গ্যাস্ট্রিক ক্যান্সারের জন্য এই জিনিসটা বেশি দেখতে পাওয়া যায়, সুপ্রাক্লাভিকুলার নোড। এবার আসছি চেস্ট। চেস্টের মধ্যে যদি আপনারা স্পাইডার নেভেল অর্থাৎ জালের মতন লাল 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 একটা কি দেখতে পাচ্ছেন, এরকম একটা মকড়াসার জালের মতন কি হচ্ছে বুকের মধ্যে একটা ছাপ দেখতে পাচ্ছেন। এরকম যদি ছাপ দেখতে পান বুকে তাহলে আপনারা গেস কি করবেন। এরকম স্কিন লেশন দেখতে পান, একটা রেড অর্থাৎ লাল ধরনের অ্যাপিল অর্থাৎ ছোট ছোট লাল ধরনের একটা ইরাপশন আছে, কোথায় সেটা বুকে, এক্সটেন্ডিং টু রেডিয়ালি কজ বাই দা, এটা সাধারণত হচ্ছে ইস্ট্রোজেন লেভেল যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা দেখতে পাওয়া যায়। ডিউ টু সিরোসিস অফ লিভার, সিরোসিস অফ লিভারের জন্য এই আপনার চেস্টে দেখতে পাচ্ছেন স্পাইডার নেভেলসটা আমরা দেখতে পাচ্ছেন। আর মহিলাদের যারা নিচ্ছেন কন্ট্রাসেপটিভ পিল ওদের ন্যাচারালি এই জিনিসটা বেশি দেখতে পাওয়া যায়, তবে এটা বেশি 5% মহিলাদের এটা দেখতে পাওয়া যাবে যারা কন্ট্রাসেপটিভ পিল নিচ্ছেন। আর এমনি দেখতে পাওয়া যায় সিরোসিস লিভার যদি থাকে তাহলে স্পাইডার নেভেলটা দেখতে পান। যদি স্পাইডার নেভেল দেখতে পান তখনই ভাববেন, যদি মহিলা না থাকে পুরুষ থাকে তাহলে ভাববেন সিরোসিস অফ লিভার। আর মহিলা যদি দেখতে পান এরকম দাগ স্পাইডার নেভেল তাহলে আপনি কি কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন? হ্যাঁ বলে হ্যাঁ কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছি, আপনি ওটা বন্ধ করুন, দেখুন এটা অটোমেটিক চলে যাচ্ছে। ডিউ টু এস্ট্রোজেন লেভেলটা ইনক্রিজ হয়ে যাওয়ার জন্য এই সিমটমসটা দেখতে পাওয়া যায়, এই সাইনটা দেখতে পাওয়া যায়। এবার আছে গাইনোকোমাস্টিয়া। গাইনোকোমাস্টিয়াটা কি হচ্ছে এনলার্জমেন্ট অফ মেল ব্রেস্ট অর্থাৎ পুরুষ অর্থাৎ ইয়াং পুরুষদের কি হচ্ছে ব্রেস্টটা কি হচ্ছে এনলার্জমেন্ট হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের গাইনোকোমাস্টিয়া। এটা কেন হয়? এটা সাধারণত মহিলাদের হয়, কিন্তু এখানে এস্ট্রোজেন লেভেলটা কি হচ্ছে বেশি হয়ে যাওয়ার জন্য ব্রেস্টটা কি হচ্ছে এনলার্জ হচ্ছে, টার্মটার নাম হচ্ছে গাইনোকোমাস্টিয়া। এটা সাধারণত দেখতে পাওয়া যায় সিরোসিস অফ লিভার যদি থাকে সেক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। আর যদি কোনো পার্সন পুরুষ কি হচ্ছে এক্সোসিন অর স্পাইনোল্যাকটোন কোন মেডিসিন নিচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এই গাইনোকোমাস্টিয়া রোগটা দেখতে পাওয়া যায়, গাইনোকোমাস্টিয়া সাইনটা দেখতে পাওয়া যায়। আর যদি আমাদের হেয়ার লস থাকে সেক্ষেত্রে আমরা কি পাবো ম্যাল নারিশমেন্ট অর্থাৎ ঠিক মতন সে ম্যালনারিশ হচ্ছে না। আর এস্ট্রোজেন লেভেলটা যদি ইনক্রিজ হয় সেক্ষেত্রে আমরা হেয়ার লস দেখতে পাবো। আজকে তো অনেক হয়ে গেল, আজকে আর বলছি না, 9:45 বাজছে, 8:30টায় শুরু হয়েছে, 1 ঘন্টা প্রায় 15 মিনিট হয়ে গেছে। পার্ট 2 করে দিই, কেন কি আরো অনেকটা স্লাইড আছে, প্রায় 32টা আছে। আপনারা যদি শুনতে চান আমি বলে যাব, তো আপনারা হজম করতে পারলে আমি বলছি, আর নইলে পার্ট 2 এর পরের দিন বলবো। হ্যালো, আপনারা কেউ শুনছেন? হ্যাঁ স্যার শুনছি স্যার, পরের দিন বললো স্যার, এতগুলো আপনি একসঙ্গে না করে পরের দিন আবার বললেন স্যার। সেটাই বলছি, হ্যাঁ পরের দিন বলুন স্যার। এ পর্যন্ত টাইম তো হয়ে গেছে। স্যার কি বলছেন?
আচ্ছা, আপনি একটা সিমটম বলছিলেন যে লোকের মাথাও কাঁপছে, হাতও কাঁপছে, বা একটা একটা হাত কাঁপছে, রাইট সাইড, লেফট সাইড, লেফট হ্যান্ড আর হেড একসঙ্গেই কাঁপছে, ট্রেমলিং হচ্ছে। তখন সিমটমটা কি বুঝবো স্যার? মাথা কাঁপছে, আর আপনার লেফট হ্যান্ডটা হ্যান্ড, লেফট হ্যান্ড। এটা ট্রেমর তো ধরেন কি নার্ভের প্রবলেমের জন্য বেশি হয়। আর ট্রেমর যেটা দেখালাম এখানে, ট্রেমর গ্যাস্ট্রিক প্রবলেম জন্য হয়, সেটা হচ্ছে লিভার সংশোধনের জন্য একটা ট্রেমর আমরা দেখতে পাবো। আর মেনলি কিন্তু আমরা ট্রেমর দেখতে পাই কিন্তু নার্ভের প্রবলেমের জন্য। এরপরে কিন্তু আমি একটা আরো স্লাইড তৈরি করব ওই সেগুলো। আচ্ছা এটা যেহেতু আজকে লিখেছিলাম টার্মটা আমি এক্সামিনেশন অফ অ্যাবডোমেনে কি কি প্রবলেম হয় সেটার জন্য লিখেছি। আর নার্ভের প্রবলেমের জন্য কিন্তু আপনার এই প্রবলেমটা কিন্তু হয়, আপনার মাথা এবং হাত কাঁপছে, নিউরোলজিক্যাল প্রবলেমের জন্য বেশি হয়। যেমন ক্লাবিং অফ ফুটটা দেখালাম, কোন কোন রোগের জন্য হয়, ক্যান্সারের জন্য হয়, আপনার হার্টের প্রবলেমের জন্য হয়, আবার গ্যাস্ট্রিক ইন্টেস্টাইনাল প্রবলেমের জন্য আবার ক্লাবিং ফুট দেখতে পাওয়া যায়। এরকম প্রতিটাই এবার আমি সাজানোর চেষ্টা করছি, তাহলে আরো সুবিধা হবে, একবারে এক টাইম সমস্ত কিছু হয়ে যাবে। একটা সাইন বললাম, তো সাইনটা কোন কোন রোগের ক্ষেত্রে দেখতে পাবো। ঠিক আছে স্যার? হ্যালো হ্যালো স্যার, স্লাইডটা বুঝতে পেরেছেন? সাবমিট করবেন স্যার গ্রুপে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, বলছি স্লাইডটার উপরে সাবমিট করবেন স্যার। ওকে, ঠিক। তাহলে আজকে এ পর্যন্তই, কেন 9:45 বাজছে, হ্যাঁ টাইম প্রায় হয়ে গেছে, কেন অনেকটা আচ্ছা জিনিস স্যার, বললাম। দ্বিতীয় পার্টে বাকিটা করেন স্যার। এটা অনেকটা স্লাইড আরো আছে, প্রায় 32টা মতো আরো আছে, 1 ঘন্টা আরো লাগবে। ওই জন্য বলছি আজ এ পর্যন্ত থাক, আরো মানে স্যার তাহলে এটা ওই সেকেন্ড পার্ট হিসেবে আবার ক্লাস নেবেন স্যার। ইয়েস, এটা কন্টিনিউ করবো, এটা কন্টিনিউ শেষ হয়নি, মানে এখনো আমাদের মানে অ্যাবডোমেনের মানে অ্যাবডোমেন যে প্যালপেবল করলে কি কি আমরা লক্ষণ বুঝতে পারবো, কোন কোন রোগ ধরতে পারবো, এটা নিয়ে একটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের আছে। তারপরে অ্যাবডোমেন পারকাশন করলে কোন কোন রোগ ধরতে পারবো, অ্যাবডোমেন অসকালটেশন করলে কোন কোন আমরা গেস করতে পারবো, সেই জিনিসগুলো বলার আছে। বুঝতে পারলেন? জি স্যার। মানে এতক্ষণ আমি যেটা বললাম, শুধু এতক্ষণ ইন্সপেকশন নিয়ে বলে গেলাম, চোখে দেখবো কোন কোন সাইন, সেগুলো নিয়ে বললাম। এবার বলবো এবার প্যালপেবল, অর্থাৎ আমরা অ্যাবডোমেন যখন আমরা প্যালপেশন করব, তো আমরা কোন কোন রোগ ধরতে পারবো, কিংবা পারকাশন করলে কোন কোন আমরা রোগ ধরতে পারবো, কিংবা অসকালটেশন যখন করবো কোন কোন আমরা রোগ গেস করতে পারবো, তখন ওগুলো আমাদের পিকচারে চলে আসবে। তাহলে পার্ট 2 থাকবে আমাদের এক্সামিনেশন অফ অ্যাবডোমেন পার্ট 2। এই পার্টগুলো বলবো, মোটামুটি 38টা স্লাইড আছে। বুঝতে পারলেন স্যার? তাহলে আজকে এ পর্যন্তই। আমার মনে হয় ডাক্তার সায়েম তো চলে গেছেন। বিশ্বনাথ স্যার, খবর কি? নর্মালি ক্লাস শেষ, আলোচনা